পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 51। আজ শনিবার সন্ধ্যা নামতেই পাটোয়ারি বাড়ির পরিবেশ যেন অন্যরকম এক ব্যস্ততায় ভরে ওঠে। ঘড়ির কাঁটা যখন 7টার দিকে এগোচ্ছে, তখন পুরো বাড়ি জুড়ে একটা চাপা উত্তেজনা কাজ করছে। আজ রাইসাকে দেখতে আসবে পাত্রপক্ষ। এই একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে পুরো বাড়িটা যেন সাজানো হয়েছে নতুন করে। ড্রয়িং রুমে হালকা আলো, পরিপাটি আসবাব, রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের গন্ধ, সব মিলিয়ে একটা আনুষ্ঠানিকতার আবহ তৈরি হয়েছে। সাফায়াত পাটোয়ারি নিজেও অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছেন। তার একটাই চিন্তা, কোনো ভুল যেন না হয়। ঠিক এই সময়ে গেটের বাইরে গাড়ির শব্দ ভেসে আসে। এক মুহূর্তেই বাড়ির ভেতরের সবাই সতর্ক হয়ে যায়। পাত্রপক্ষ এসে গেছে। শাহজাহান সাহেব, তার স্ত্রী এবং তাদের ছোট মেয়ে, তিনজনই ভদ্রতা ও আভিজাত্যতার সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রথম দেখাতেই তাদের আচার আচরণ একটা স্থিতি অভিজ্ঞ ব্যবসায়ী পরিবারের ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে বসতেই শুরু হয় আনুষ্ঠানিক আলাপচারিতা। চা পরিবেশন, সৌজন্যমূলক হাসি, পরিচয় বিনিময়, সবকিছুই যেন নিখুঁতভাবে সাজানো এক সামাজিক আয়োজন। সাফায়াত পাটোয়ারি ধীরে ধীরে রাইসার প্রশংসা করতে থাকেন। তার শিক্ষাগত যোগ্যতা, স্বভাব, পারিবারিক মূল্যবোধ সবই তিনি যত্ন সহকারে উপস্থাপন করেন। পাত্রের মা মনোযোগ দিয়ে সব শুনছেন, মাঝে মাঝে মাথা নাড়ছেন সন্তুষ্টির ভঙ্গিতে। পাত্র নিজেও স্পষ্টতই মুগ্ধ। পরিবেশ ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোতে থাকে। তবে এই স্বাভাবিকতার মাঝেই আহিলের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। তুষার এখনো কেন আসছে না? তার মনে এক অদ্ভুত সন্দেহ জন্ম নিচ্ছে। এক মুহূর্তের জন্য সে নিজেকেই বোঝায়, হয়তো আমি ভুল ভাবছি, না হলে তুষার অবশ্যই আসতো। কিন্তু এই ভাবনাটাও স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই রাইসাকে ডাকতে যাওয়া হয়। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে রাইসা। তার গায়ে হালকা শাড়ি, চুল খোলা, মুখে কোনো সাজ নয়, তবুও তার উপস্থিতিতে একটা নিঃশব্দ সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু তার চোখে আজ যেই স্বাভাবিক উজ্জ্বলতা নেই, বরং সেখানে চাপা ভয়, অস্বস্তি আর অজানা কষ্ট জমে আছে। ড্রয়িং রুমে ঢুকতেই মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। পাত্রপক্ষ একবার তাকিয়ে যেন থমকে যায়। পাত্রের মা ধীরে ধীরে বলেন, মাশাল্লাহ, মেয়েটা তো সত্যিই খুব সুন্দর। পাত্রের বাবাও সম্মতিসূচক মাথা নাড়েন। সবার দৃষ্টিতে রাইসা যেন এক পারফেক্ট ম্যাচ। কিন্তু রাইসার ভেতরের অবস্থা সম্পূর্ণ আলাদা। সে মাথা নিচু করে বসে থাকে, তার হাত কাঁপছে। এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে ভারী মুহূর্তগুলোর একটি। ঠিক তখনই বাইরের পরিবেশ হঠাৎ বদলে যায়। দরজার বাইরে ভারী পায়ের শব্দ, একটি দৃঢ় উপস্থিতি। সবাই একসাথে দরজার দিকে তাকায়। ভেতরে প্রবেশ করে তুষার। তার চোখ সরাসরি রাইসার দিকে স্থির। তার মুখে কোনো দ্বিধা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু একটি ঠান্ডা স্থির সিদ্ধান্ত। রুমের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। তুষার সামনে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? আর তুমি আবার এদের সামনে বসেছো কেন? এক মুহূর্তে যেন সময় থেমে যায়। ড্রয়িং রুমের প্রতিটি মানুষ স্তব্ধ। সাফায়াত পাটোয়ারি ভ্রু কুঁচকে যায়। তুষার, তুমি এখানে? আর এইভাবে কথা বলছো কেন? তুষার থামে না। সে আরও এক ধাপ এগিয়ে এসে শান্ত কিন্তু কঠিন স্বরে বলে, কারণ কিছু সত্য লুকিয়ে রাখা যায় না। তার চোখ এখন সবার উপর একবার করে ঘুরে যায়, তারপর আবার রাইসার দিকে স্থির হয়। তুষার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখ দুটো অস্বাভাবিক রকম শান্ত, অথচ সেই শান্তির ভেতরেই যেন লুকিয়ে আছে প্রচণ্ড জেদ। সে চারপাশে একবার তাকিয়ে নিচ্ছ, কিন্তু স্পষ্ট গলায় বলে ওঠে, এই মেয়েকে আপনারা নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন, অথচ সত্যিটা আপনাদের কেউ জানেন না। কথাটা শুনে পুরো ড্রয়িং রুমে অদ্ভুত নীরবতা নেমে আসে। সাফায়াত পাটোয়ারির ভ্রু কুঁচকে যায়। পাত্রপক্ষ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তুষার এবার সরাসরি রাইসার দিকে তাকিয়ে বলে, রাইসার সঙ্গে আমার সম্পর্ক আছে। এক মুহূর্তের জন্য যেন সবার নিঃশ্বাস আটকে যায়। রাইসা আতঙ্কিত চোখে তাকিয়ে থাকে তুষারের দিকে। সে বুঝতেই পারছে না তুষার কি করতে চাইছে। সবাই অপেক্ষা করছে পরের কথার জন্য। তুষার এবার সবচেয়ে বড় ধাক্কাটা দেয়, আমাদের আগেই বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে যেন পুরো বাড়ির বাতাস থেমে যায়। পাত্রের মা হতভম্ব হয়ে ওঠেন। পাত্রের বাবা সরাসরি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। রাইসা নিজেও চমকে ওঠা দাঁড়ায়। তুষার, তুমি কি বলছো এসব? তার কণ্ঠ কাঁপছে, চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস। তাদের আবার কবে বিয়ে হলো? এই লোক কি পাগল হয়ে গেছে? তবুও পরিস্থিতির চাপে সে আর কিছু বলতে পারে না।
আহিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তুষারের দিকে। তার নিজের বন্ধু এত বড় একটা বিষয় তাকে জানায়নি। আর রাইসা, সে তার নিজের বোন। তারা বিয়ে পর্যন্ত করে ফেলেছে আর সে কিছুই জানে না। কিছু সেকেন্ড পুরো ঘর নিস্তব্ধ হয়ে থাকে। তারপর হঠাৎ করেই সাফায়াত পাটোয়ারি গর্জে ওঠেন। তুমি কি আজে বাজে কথা বলছো তুষার? তার গলার শব্দে যেন পুরো ঘর কেঁপে ওঠে। তিনি রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসেন। তোমাদের বিয়ে হয়েছে প্রমাণ কি? মুখে বললেই আমি বিশ্বাস করে নেব? তুষার ভেতরে ভেতরে একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বলে ওঠে, আমি জানতাম এই প্রশ্নটাই করবে, তাই তো এতক্ষণ প্রমাণ জোগাড় করতেই দেরি হয়েছে। তারপর নিজের কোটের পকেটের ভেতর হাত ঢোকায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পরের মুহূর্তে সে একটা ভাঁজ করা কাগজ বের করে সাফায়েত পাটোয়ারির দিকে এগিয়ে দেয়। এটাই প্রমাণ। সাফায়েত পাটোয়ারি রাগান্বিত চোখে কাগজটা টেনে নেয়। কিন্তু কাগজটা খুলতেই তার মুখের রং মুহূর্তের মধ্যে বদলে যায়। চোখ দুটো বিস্ফোরিত হয়ে আসে। হাতে ধরা কাগজটা কেঁপে ওঠে। কাবিননামা, সেখানে স্পষ্ট লেখা তুষার এবং রাইসার নাম, আর বিয়ের তারিখ 1 মাস আগের। মুহূর্তের মধ্যে যেন পুরো বাড়ির মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সবার মুখে একরাশ অবিশ্বাস ফুটে ওঠে। তাদের মেয়ে এত বড় একটা কাজ করেছে, আর কেউ কিছুই জানলো না। রাইসা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কাগজটার দিকে। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। সে তো কখনো বিয়েই করেনি। তাহলে এই কাবিননামা এলো কোথা থেকে? তার বুক ধড়ফড় করতে থাকে। কিন্তু এই মুহূর্তে মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। পাত্রের মা ক্রুদ্ধ গলায় বলে ওঠেন, আপনারা এসব জানতেন তাই না? পাত্রের বাবা রাগে গম্ভীর হয়ে বলেন, নিজেদের মেয়ে বিয়ে আগে থেকেই হয়ে গেছে, তারপরে অন্য জায়গায় সম্পর্ক ঠিক করলেন কেন? তার কণ্ঠে স্পষ্ট অপরাধবোধ। আপনার থেকে এটা আশা করিনি সাফায়াত সাহেব। কথাটা বলেই তিনি বিরক্ত মুখে নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়ে যান। তাদের চলে যাওয়ার শব্দটা যেন পুরো পরিবেশকে আরও ভারী করে তোলে। সাফায়াত পাটোয়ারি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর হঠাৎ করে ঘুরে রাইসার দিকে তাকান। চোখে মুখে ভয়ঙ্কর রাগ। এইসব কি রাইসা? এই দিন দেখার জন্য তোমাকে লেখাপড়া করিয়েছি। রাইসা কেঁপে ওঠে। আব্বু আমি। চুপ। সাফায়াত পাটোয়ারি এত জোরে ধমক দেন যে রাইসা ভয়ে কেঁপে ওঠে। এত বড় একটা কাজ করার আগে একবারও আমাদের কথা মনে পড়ল না? তার কণ্ঠ রাগে ভারী হয়ে আসে। আমরা কি তোমার শত্রু ছিলাম? রাইসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। সে কিছু বলতে চাইছে, কিন্তু পরিস্থিতি যেন তাকে সুযোগই দিচ্ছে না। ঠিক তখনই সাফায়াত পাটোয়ারি ঘুরে তুষারের দিকে তাকান। চোখে তীব্র রাগ। আমি এই বিয়ে মানি না। তার গর্জে ওঠা কণ্ঠে পুরো ঘর আবারও থমকে যায়। আর তুষার, সে তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে এই যুদ্ধ এখনই শুরু হয়েছে। তুষার কিছুটা সামলে দাঁড়ায়। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ধীরে ধীরে বলে ওঠে, দেখুন আঙ্কেল, ও সরি, আপনি তো এখন আমার শ্বশুর আব্বু হন। কথাটা শুনেই আহিল চোখ বড় বড় করে তাকায়। রাইসা হতবাক, আর সাফায়াত পাটোয়ারির মুখ রাগে আরও লাল হয়ে ওঠে। তুষার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে আবারও বলে, দেখুন আব্বু, বিয়েটা যেভাবেই হোক হয়ে গিয়েছে। এখন আমার মতে এটা মেনে নেওয়াটাই ভালো হবে। চুপ। সাফায়াত পাটোয়ারি এমনভাবে গর্জে ওঠেন যে পুরো ঘর কেঁপে ওঠে। তিনি রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসেন। এত বেয়াদব হয়েছ কবে তুমি? তার চোখে স্পষ্ট কষ্ট জমে ওঠে। তুমি ওর বড় ভাইয়ের মতো ছিলে, আর তুমি কিনা ওকে বিয়ে করে নিলে? তার গলা ভারী হয়ে আসে। রাইসা অবুঝ হতে পারে, কিন্তু তুমি তুমি কিভাবে বুঝে এই কাজটা করলে? কথাগুলো বলার সময় তার চোখে শুধু রাগ না, বিশ্বাস ভাঙার যন্ত্রণাও স্পষ্ট ফুটে উঠেছিল। আমি ছোটবেলা থেকে তোমাদের নিজের ছেলের চোখে দেখেছি, আর দিন শেষে তুমি আমার পিঠে ছুরি মারলে। কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ থাকে তুষার। তারপর শান্ত গলায় বলে, দেখুন শ্বশুরাব্বু, আমি আপনার পিঠে ছুরি মারিনি। একটু থেমে ঠোঁট চেপে হাসে সে। বরং আপনার কাজটাই সহজ করে দিয়েছি। সবাই ভ্রু কুচকে তাকায় তার দিকে। তুষার এবার সোফায় হেলান দিয়ে বলে, শুধু শুধু ছেলে খোঁজা, বিয়ে ঠিক করা এত ঝামেলা, তাই ভাবলাম কাজটা একটু সহজ করে দিই। তুষার। আহিল দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। কিন্তু তার আগে সাফায়াত পাটোয়ারি হুঙ্কার ছেড়ে বলেন, আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না, মনে রেখো। কথাটা বলেই তিনি রাগে নিজের রুমের দিকে হাঁটা শুরু করেন। ঠিক তখনই পিছন থেকে ফরিদা বেগম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, চলে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? সাফায়াত পাটোয়ারি থেমে যান। ফরিদা বেগম এবার ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। ঝামেলা যেহেতু হয়েই গিয়েছে, এখন তো এটা আমাদেরই সমাধান করতে হবে। তাই বলছি, ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিন। স্ত্রীর কথাগুলো সাফায়াত পাটোয়ারির কাছেও যুক্তিযুক্ত মনে হয়। তিনি গভীর শ্বাস নিয়ে আবার ফিরে এসে সোফায় বসেন। তুষারের দিকে সরাসরি তাকিয়ে থাকেন কিছুক্ষণ। রুমের পরিবেশ তখনও ভারী।
ফরিদা বেগম এবার ধীরে বলে ওঠেন, তুষারের মধ্যে সমস্যা কোথায়? ভালো ফ্যামিলির ছেলে, ভালো জব করে, ছোটবেলা থেকে আমাদের সামনেই বড় হয়েছে, তাহলে আপনি এত মানতে নারাজ কেন? সাফায়েত পাটোয়ারি এবার গম্ভীর স্বরে বলেন, আমি কিছুতেই ওকে মেনে নিতে পারছি না। তার কণ্ঠে আঘাত স্পষ্ট। ও কিভাবে পারলো এমন একটা কাজ করতে, যেখানে আমি ওকে নিজের ছেলের মতো দেখেছি? ফরিদা বেগম সঙ্গে সঙ্গে বলে ওঠেন, নিজের ছেলের মতো দেখেছেন, কিন্তু ছেলে তো না, তাহলে সমস্যা কোথায়? কথাটা শুনে সবাই চুপ হয়ে যায়। তিনি আবারও বলেন, আর যেখানে আপনার মেয়ে নিজেই পছন্দ করেছে, সেখানে অন্তত মেয়েটা সুখে থাকবে। ঠিক তখনই আহিল গম্ভীর গলায় বলে ওঠে, দাঁড়াও আম্মু, আমি কিছুতেই ওর সাথে আমার বোনের বিয়ে হতে দেব না। সে তুষারের সামনে গিয়ে দাঁড়ায়, চোখে জমে থাকা রাগ স্পষ্ট। ও কিভাবে পারলো আমার থেকেও বিষয়টা লুকিয়ে রাখতে? দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু তুই এত দূর এগিয়ে গেছিস বুঝতে পারিনি। কথাটা বলেই সোজা তুষারের পেটে একটা ঘুষি বসিয়ে দেয় আহিল। তুষার ব্যথা একটু পিছিয়ে যায়। রাইসা ভয়ে চমকে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই তুষার আবার সোজা হয়ে দাঁড়ায়। তারপর আহিলের কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় ফিসফিস করে বলে, কেন? আগে জানলে মামা হওয়ার প্রিপারেশন নিতি? আহিল ভ্রু কুচকে তাকায়। তুষার ঠোঁট চেপে আবারও বলে, এখন বোধহয় একটু লেট হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, 10 মাস পরে ঠিক ওই মামা হয়ে যাবি। কথাটা শুনে আহিলের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। হারামজাদা বলে এবার আরও জোরে আরেকটা ঘুষি বসিয়ে দেয় তুষারের মুখে। রাইসা ভয়ে কেঁপে ওঠে। ফরিদা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন। এরপর তিনি আবার সাফায়েত পাটোয়ারির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে থাকেন, দেখুন, এখন এখানে শুধু রাগের বিষয় না, মানিজ্যতের বিষয় আছে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। এই কথা বাইরে জানাজানি হলে দুই পরিবার নিয়েই মানুষ কথা বলবে। আর তুষারও তো খারাপ ছেলে না। পুরো ঘর কিছুক্ষণ চুপ হয়ে থাকে। অবশেষে সাফায়েত পাটারি গলা খাকারি দিয়ে বলে ওঠেন, ঠিক আছে। সবাই একসাথে তার দিকে তাকায়। আমি এই বিয়ে মেনে নেব। কথাটা শুনেই তুষারের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু পরের কথাতেই সেটা মিলিয়ে যায়। তবে তার আগে আমার একটা শর্ত আছে। তুষার তাড়াতাড়ি বলে ওঠে, কী শর্ত? বলুন শ্বশুরাব্বু। সাফায়েত পাটোয়ারি গম্ভীর গলায় বলেন, রাইসার মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে আমি ওকে কোথাও পাঠাবো না। তুষারের মুখ ধীরে ধীরে মলিন হয়ে যায়। আর মাস্টার্স শেষ হলে তখন আমি নিজে আবার তোমাদের বিয়ে দেব। ততদিন রাইসা আমার কাছেই থাকবে। কথাটা শুনে যেন তুষারের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আহিল তখন পাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসছে। সে নিচু গলায় তুষারের কানে ফিসফিস করে বলে, ঠিকই হয়েছে, এবার ঠেলা বোঝ শালা। তুষার সঙ্গে সঙ্গে তাকিয়ে বলে, তুই আমাকে শালা বলছিস কি রে? বুঝে বল, তুই এখন আমার শালা। আহিল চোখ রাঙায়, আর তুষার দুষ্টু হেসে আবার বলে, রেসপেক্ট দিয়ে কথা বলো ছোট শালা। কথাটা শুনে রাইসার কান্নার মাঝেও হাসি পেয়ে যায়। ঠিক তখনই আহিল গম্ভীর ভঙ্গিতে সাফায়েত পাটোয়ারির দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছে আব্বু, রাইসা এখনও ছোট, ওর মাস্টার্স কমপ্লিট হোক, তারপর অনুষ্ঠান করবো নে। আমি আপনার সিদ্ধান্তের সাথে একমত। কথাটা বলেই সে তুষারের দিকে তাকিয়ে চোখ মারে। আর তুষার দাঁতে দাঁত চেপে আস্তে করে বলে ওঠে, বন্ধু নামের বিষাক্ত সাপ। তুষার এবার আহিলের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, শালা, তোর বোনকে যদি এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি পাঠাতেই না চাস, তাহলে আবার ছেলে দেখছিলি কেন বিয়ের জন্য? আহিল সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলে ওঠে, ওদের সঙ্গে আগেই কথা হয়েছে। রাইসার মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে অনুষ্ঠান হবে না, শুধু এঙ্গেজমেন্ট হতো, বুঝেছিস? তারপর দাঁতে দাঁত চেপে লেপে বলে, আর তুই আমাকে শালা বললি কেন? তুষার এবার হালকা হেসে সোফায় হেলান দিয়ে বসে, কারণ তুই এখন আমার শালা। একটু থেমে আবার বলে, আর আজ থেকে তোকে শালা বলেই ডাকবো, বুঝেছিস? কথাটা শুনে আহিল রাগে কটমট করে তাকায়। এমন বেয়াদবি করলে তোর কাছে আমার বোনকে বিয়েই দেব না। তুষার কিছু বলতে যাবে, তার আগেই আহিল গম্ভীর হয়ে সাফায়েত পাটোয়ারির পাশে গিয়ে বসে। তার গলাটা এবার আগের চেয়ে অনেক শান্ত ও সিরিয়াস। আব্বু, যেহেতু তুষারের মা বাবা আছে, তাই এই বিষয়টা নিয়ে ওনাদের সাথেই কথা বলা উচিত। সবাই চুপচাপ শুনতে থাকে। আহিল আবার বলে, ওনাদেরও একটাই ছেলে, তাই আমি ওনাদের এখানে আসতে বলেছি। মনে হয় এতক্ষণে চলেও এসেছে। তারপর বলে, যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে, তাই এখন সব বিষয় ক্লিয়ার করাই ভালো। বিয়ে কবে হবে, কি হবে, সব কিছু দুই পরিবারের সিদ্ধান্তেই হওয়া উচিত। সাফায়েত পাটোয়ারি কোনো উত্তর দেন না, শুধু গম্ভীর মুখে বসে থাকেন। কিছুক্ষণ পরেই বাইরে গাড়ির শব্দ শোনা যায়। তুষারের পরিবার এসে গেছে। আমজাদ সাহেব ভেতরে ঢুকে সাফায়েত পাটোয়ারির সাথে হাত মেলান। তাদের বহু বছরের সম্পর্ক, তাই পরিস্থিতি অস্বস্তিকর হলেও ভদ্রতা নষ্ট হয় না। রোমানা বেগমও ভেতরে ঢুকে চারপাশটা একবার দেখে নেন। ফরিদা বেগম সবাইকে বসতে বলেন। তারপর ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলেন। সব কথা শোনার পর ড্রয়িং রুমে আবার ভারী নীরবতা নেমে আসে।
ঠিক তখনই সাফায়েত পাটোয়ারি গলা খাকারি দিয়ে বলেন, আমি চাই আমার মেয়ে আপাতত আমার কাছেই থেকে পড়াশোনা শেষ করুক। আপনারা কি বলেন? আমজাদ সাহেব মাথা নাড়তে যাবে ঠিক তখনই তুষার তাড়াতাড়ি বলে ওঠে, আব্বু আমি চাই এখনই অনুষ্ঠান হোক। রাইসা চাইলে আমাদের বাসা থেকেও পড়াশোনা শেষ করতে পারবে, কোনো সমস্যা হবে না। সাফায়েত পাটোয়ারি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, বিয়ের পর যদি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যদি ঠিকমতো পড়াশোনা না করে। তার গলায় স্পষ্ট দুশ্চিন্তা। আমি চাই ও আগে পড়াশোনা শেষ করুক। আমজাদ সাহেব এবার ছেলের মুখের দিকে তাকিয়ে হালকা হাসেন। তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন ছেলের ভেতরের অস্থিরতা। তারপর শান্ত গলায় বলেন, রাইসা আম্মু চাইলে অনুষ্ঠানের পরও এই বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। একটু থেমে আবার বলেন, আর ওর পড়াশোনা শেষ করতে এখনো 3-4 বছর লাগবে। এতদিন অপেক্ষা করাটাও ঠিক হবে না। তাই আমার মতে অনুষ্ঠান করে ফেলাই ভালো। ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি একে অপরের দিকে তাকান। কিছুক্ষণ ভেবে চিনতে আর না করেন না। তারপর সাফায়েত পাটোয়ারি আহিলের দিকে তাকিয়ে বলেন, তুই কি বলিস? আহিল কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে বলে, আমার বোনের সুখটাই আমার কাছে সবচেয়ে আগে, তাই ও যেটা চাইবে সেটাই হবে। কথাটা বলেই সে রাইসার দিকে তাকায়। রাইসা, তুই কি চাস? হঠাৎ সবাই একসাথে তার দিকে তাকানোয় রাইসা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারপর আস্তে করে বলে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই হবে। বলেই সে দ্রুত সেখান থেকে উঠে উপরে চলে যায়। তাকে যেতে দেখে তুষারের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে ওঠে। ঠিক তখনই আমজাদ সাহেব বলে ওঠেন, তাহলে বিয়ের ডেট কবে ফেলতে চাচ্ছ তোমরা? আহিল সঙ্গে সঙ্গে বলে ওঠে, আজ শনিবার, তাহলে সামনের শুক্রবারই ওদের বিয়ে। কথাটা শুনে তুষারের মনে হচ্ছে আনন্দে এখনই নাচতে শুরু করবে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রাখে। রুমানা বেগম এবার হালকা হেসে বলেন, তাহলে কাবিন কত ধরা হচ্ছে? তারপর সাফায়েত পাটোয়ারি তাকিয়ে বলেন, ওরা তো ছোট মানুষ, কত না কত ধরছে। আপনি বলুন ভাই। সাফায়েত পাটোয়ারি এবার তুষারের দিকে তাকিয়ে বলে, আপনার ছেলে কত দিতে পারবে সেটা ওকেই জিজ্ঞেস করুন। তুষার একদম দেরি না করে বলে ওঠে, 1 কোটি টাকা লিখেও নাব্য। কথাটা শুনেই সবাই একসাথে তার দিকে তাকায়। আমজাদ সাহেব কপালে হাত ঠেকিয়ে বলেন, এটা বিয়ের দিন শোধ করে দিতে হয় তুষার, তাই ভেবে চিনতে বলো। সামর্থ্যের মধ্যে যেটা পারবে সেটা বলো। তুষার এবার একটু হেসে বলে, তাহলে 20 লাখ টাকা লিখুন, এটা আমি এখনই শোধ করতে পারবো। অবশেষে কাবিন 20 লাখ টাকা ঠিক করা হয়। এরপর মেহমান নিয়ে কথা উঠতেই সাফায়েত পাটোয়ারি গম্ভীর গলায় বলেন, মেহমান যত খুশি আনতে পারবেন, কোনো সমস্যা নেই, আমার একমাত্র মেয়ের বিয়ে। আমজাদ সাহেব হেসে বলেন, তাহলে আমাদের 1000 মানুষ আসবে। কথাটা শুনে সবাই হালকা হেসে ওঠে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে তুষারের পরিবার বিদায় নেয়। গাড়িতে উঠতেই রুমানা বেগম ছেলের দিকে তাকিয়ে বলেন, হতচ্ছাড়া ছেলে, কোন দিন আবার বিয়ে করলি, আমাদের বললিও না। তুষার হেসে বলে, সারপ্রাইজ ছিল আম্মু। তারপর মায়ের কাঁধে মাথা রেখে বলে, তুমি যে এখন এত খুশি হয়েছো, আগে বললে কি এতটা হতে? একটু থেমে আবার বলে, আর সারাক্ষণ তো বিয়ে করো বিয়ে করো বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিলে। রুমানা বেগম এবার হেসে ফেলেন, হ্যাঁ আমি অনেক খুশি, আর রাইসাকে আমার ভীষণ ভালো লেগেছে। কথা বলতে বলতেই তারা বাড়ি পৌঁছে যায়। এদিকে তুষার নিজের রুমে ঢুকে ঘড়িটা খুলতেই ফোনের স্ক্রিনে চোখ পড়ে, রাইসা কলিং। তুষার সঙ্গে সঙ্গে কল রিসিভ করে ঠোঁট চেপে বলে ওঠে, আসসালামু আলাইকুম বেগম সাহেবা। কথাটা শুনে রাইসা তেতে ওঠে, ফাজলামো বন্ধ করুন আগে, বলুন তো আমাদের বিয়ে কবে হলো? তার গলায় রাগ আর লজ্জা দুটোই মিশে আছে। আপনি বড় একটা মিথ্যা কথা বললেন। তুষার শান্ত গলায় বলে, ভালোবাসার মানুষকে পেতে একটু একটু মিথ্যে বললে সমস্যা হয় না পাখি, তাই বলে এত বড় মিথ্যা? তুষার হেসে ফেলে, এত বড় কোথায় বললাম, ছোট্টই তো বলেছি, শুধু বলেছি আমাদের বিয়ে হয়েছে। রাইসা হতাশ গলায় বলে, আগে বলুন ওই কাগজ পেলেন কোথায়? তুষার দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক কষ্ট করতে হয়েছে পাখি, তুমি বুঝবে না। তারপর দুষ্ট গলায় বলে, এখন নিশ্চিন্তে ঘুমাও, কারণ শুক্রবারের পর থেকে আমি আর তোমাকে ঘুমাতেই দেব না। কথাটা শুনে রাইসার কান পর্যন্ত লাল হয়ে যায়। সে লজ্জায় তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এদিকে সবাই চলে যাওয়ার পর আহিলও রুমে চলে আসে, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল রিমিশার কোনো খবর নেই। আহিল বিরক্ত হয়ে মনে মনে বলে, এই পিচ্ছিটা বড় হবে কবে? একটুও বোঝে না, জামাই রুমে থাকলে বউকেও রুমে থাকতে হয়। সে নিচে নেমে সিঁড়ির সামনে দাঁড়াতেই দেখে রিমিশা আর রাইসা বসে গল্প করছে। আহিল সঙ্গে সঙ্গে উঁচু গলায় বলে ওঠে, রিমিশা আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসো ফার্স্ট। কথাটা বলেই সে আবার রুমে চলে যায়। রিমিশা বিরক্ত মুখে উঠে কিচেনের দিকে হাঁটে, মনে মনে বিড়বিড় করে, এই লোকটা দিনে কয় কাপ কফি খায়? তারপর সুন্দর করে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে যায় আহিলের কাছে। কফির মগটা হাতে দিয়ে বলে, এই নিন, আগে তো আমার হাতের কফি খেতেই চাইতেন না, আর এখন কয় কাপ খান তার নিজেরও হিসেব নেই। আহিল কফিতে চুমুক দিয়ে ধীরে বলে, আগে তোমার হাতের ব্ল্যাক কফির মতো লাগতো,
এখন চিনি মেশানো কফির মতো লাগে, তাই খাই। রিমিশা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই আহিল কপাল চেপে বলে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, একটু টিপে দেবে? রিমিশা ভ্রু কুচকে বলে, আপনার গলাটা টিপে দিই? আহিল হেসে বলে, তুমি চাইলে সেটাও দিতে পারো, সমস্যা নেই। বিরক্ত হলেও শেষমেশ রিমিশা নরম হাতে আহিলের মাথা ম্যাসাজ করতে শুরু করে। আহিলের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার মনে হচ্ছে এই মুহূর্তে ঘুম নেমে আসবে। কিছুক্ষণ পর হঠাৎই সে রিমিশার হাত ধরে টেনে নিজের পাশে শুয়ে ফেলে। রিমিশার সঙ্গে সঙ্গে চমকে ওঠে। আরে কি করছেন? আমি কি সারাদিন ঘুমোবো নাকি? এখন তো মাত্র রাত 9টা। সে উঠে যেতে চাইলে আহিল আর কোনো কথা না বলে হঠাৎ তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। রিমিশার পুরো শরীর নিয়ে কেঁপে ওঠে। হকচকিয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। 2 মিনিট পর বিরক্ত হয়ে আহিল নিজেই তাকে ছেড়ে দেয়। তারপর কপাল কুঁচকে বলে, স্টুপিড, তুমি কোনোদিন বড় হবে না, সারা জীবন বাচ্চাই থেকে যাবে। কথাটা বলেই সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আর রিমিশা সে নিঃশব্দে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে।